যেখানে 5-7 মিনিটের জায়গা আর কি, এখানে 1 ঘন্টা সময় লাগছে ফেরিতে আসতে আর কি। ওকে। তো আনার পরে এখানে এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন হয়েছে, আমার আব্বু আসে নাই। আব্বু না আসাতে আমার নানু আসছে আমার মামুনের সাথে। তারপর এখানে আব্বুর একটা সাইন লাগে বা আব্বুর এখানে দায়িত্ব আছে, এটা কোনোটাই আব্বু আইসা মানে পালন করতে চাইলো না বা আসলো না, হয়তো টাকা পয়সার সমস্যা এই জন্য। আপনার মার ক্ষেত্রে এরকম ঘটনা, মানে আপনি কি প্রথম সন্তান? জি। আচ্ছা, বাবা কি করতো? আব্বু তখন কিছুই করতো না। এটা হয়েছে কি, আমার আব্বু একটু বাজে নেশা ছিল। এমনি হলো সব ঠিক আছে, খুবই ভালো মানুষ সবার কাছে, কিন্তু একটা নেশা ছিল, এটা জুয়া খেলতো। ওকে ওকে, ঠিক আছে। একেবারে শেষ আমরা, এমন অবস্থা। তারপর এই অবস্থায় আমার এইখানে আমার মামুর কাছে আসলো না, তো আমার নানু আসলো। আমার নানুর 2 কানে 2টা হীরা দিয়েছিল, একটা বিক্রি করে তখন এখানে টোটাল মানে কস্টিং হাসপাতালের খরচটা আর কি ব্যাকআপ পড়ছে। তো এখানে আমার জন্মের সময় দেখেন, আমি এখন এত বড় এত এই অবস্থায় আমার বেশি থাকার কথা না। প্রথমে আমার যখন ডাক্তারে বলছে অনেক টাকার ব্যাপার বলছে, তখন সাথে ছিল অনেক টাকাটা। আচ্ছা। নানু এমনিতে আসছিল। তো যখন ডাক্তার বলতেছে যে সিজার করলে এত টাকা খরচ হবে, জি। এত টাকা আমার কাছে নাই। তাহলে নর্মাল ডেলিভারি? আবার নানুই বলতেছে যেভাবে হোক নর্মাল করতে হবে। আচ্ছা। তারপর ডাক্তার বলতেছে এটা নর্মাল সম্ভব না। ওহো। পরে নানু বলতেছে আমি আমার মেয়েকে চাই, যেহেতু বাচ্চা বা ওর স্বামী আসতেছে না, ওর খোঁজখবর নিতেছে না, খরচ বিষয়ে কোনো চিন্তা করতেছে না, মানে আসতেছে না টোটালি, সেহেতু আমি আমার মেয়েকে চাই। মেয়ে হয়ে থাকলে ছেলে হোক আর মেয়ে হোক সন্তান হবেই, এরকম ভাবে নানু আর কি বললো। এটা পরে আর কি আমি শুনতে পারলাম ওনাদের কাছ থেকেই। তো এই অবস্থায় ডাক্তার পরে দেখলো যে না, এটাই করতে হয়, এখানে টাকা এখন নাই, যেহেতু এটাই করতে হয়, মানে এটাই সাইন করছে আর কি পেপারসে, এটাতেই। পরে ডাক্তাররা চেষ্টা করে কিন্তু আবার নর্মালি আমাকে মানে স্বাভাবিক হয়েছি। যাই হোক, আপনি শেষ পর্যন্ত নর্মালি হয়েছে হয়েছে আর কি। হ্যাঁ। হওয়ার পরে আমাদের সবার যারা আত্মীয় স্বজন আছে, আমি নানুদের মাঝে, নানুদের এবং খালামণিদের মাঝে, মামাদের মাঝেও আমি সবার বড়, মানে নাতিনের ভিতরে কি, নানুদের নাতিন ছেলেদের ভিতরে। তো আবার মেয়েদের ভিতরে আমার যে খালামণি আমার জন্য মারা গেছে, ওর একটা বাচ্চা 1.5 মাসের রাইখা মারা গেছে, আমার 1.5 মাসের বড়। তখন সব আত্মীয় স্বজন যখন জানা হইলো, তখন সবাই আসলো হাসপাতালে একবার করে দেখার জন্য। দেখে আসলো সবাই, দেখে দেখে চলে গেল। খালামণি মার সাথে থেকে গেল। তো মা এখানে মনে হয় 2 দিন ছিল। 2 দিন থাকার পর মার সাথে একবার নানু বাড়ি চলে গেছে। নানু বাড়ি চলে যাওয়াতে আপনার যেদিন এই যে আপনার যে গ্রামের বাসায় বলে হাট্টারা বলে, জি, এই অনুষ্ঠানটা যেদিন করবো এর আগের দিন আমার খালামণি চলে আসছে যে খালুরকে নিয়ে পরে আসবো আর কি অনুষ্ঠানে। আচ্ছা। তো অনুষ্ঠানের কাজ মোটামুটি রাত্রে থেকে শুরু হয়েছে, সকালে কাজটা মোটামুটি ফাইনাল হবে। তো এই পর্যায়ে রাত্রে যখন আমার খালুরা অনেক প্রতাপশালী, ওনারা করলো কি রাত্রে আরেকটা বিয়ে করে খালু নিয়ে আসলো ওকে বাসায়। তখন আমার খালামণি তো শুয়ে রয়েছে, আমার খালামণি যে ঘরে শুয়ে রয়েছে এই ঘরটা বিল্ডিং ঘর, এটা আমার মানে খালামণির শ্বশুর দিয়েছিল খালামণির নামে লিখা। আচ্ছা। তো এই ঘরে নিয়ে আয়সা ঢুকতেছে এই মেয়েকে নিয়ে। তো খালামণি বলতেছে কি ব্যাপার, এই মেয়েকে, আমার খালামণিকে অশ্লীল বাসায় নোংরা কথায় যে তুই এখান থেকে বের হ, তোকে আর প্রয়োজন নাই, তুই আমাকে বইলে না বইলে চলে গেছস, এমন অবস্থা। মানে আপনার এখানে আসছিল তাই তো? আমার এখানে আসছে। পরে বলতেছে এই ঘরে আমার শ্বশুরে আমাকে লিখে দিয়ে গেছে, এই ঘরে কোনো খারাপ মেয়ে নিয়ে ঢুকানো যাবে না, আমি এটা বিয়ে করে আনছি, বৈধ আমার ওয়াইফ, তুই আমার ওয়াইফ না, আজকে থেকে তুই বাদ। এরকম নানান বকাঝকা করে দরজার সাইডে ক্যাপারের সাইডে মোটা রড ছিল, রড দিয়ে বাইরেছে, হাত দিয়ে ফেরাইছে, হাতের এই দিক দিয়ে এদিকে চিরা গেছে, যতটুক পার্সেল কি চিরা গেছে। মানে এগুলো আপনি শুনেছেন পরবর্তীতে, কারণ আপনি তখন অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, ওনাকে মানে রড দিয়ে বাড়িতে লাস্টে লাথি দিল, বুকে লাথি খাওয়াতেই মারা গেছে। তখন এই অবস্থা দেখে কিছু মানুষ তো বাইরে থেকেও আসছে, এই মারামারি শুই না, দরজা আবার লাগাই দিয়েছিল। পরে যখন আসছে আয়সা পরে ওনাকে হাসপাতালে মৃত ঘোষণা করছে, এবং এটা খবর হয়েছে সকালে। তো এক ট্রাক ড্রাইভার আমাদের নানাকে চিনে বা মামাদেরকেও চিনে, যার বলে এই ট্রাক ড্রাইভার এদিকে আসার সময় এই হই হুল্লা শুনতেছে, নিজেরা আলোচনা করতেছে। আরেক ট্রাক ড্রাইভার বলতেছে যে এরকম তালে এসপির বউ এভাবে তালে এসপি মেরে লেছে। এসপি ছিল না ওনার, মানে এত পাওয়ার, এই জন্য এসপি বলতো সবাই, এসপি নামে পরিচিত। মানে উনি খুব প্রভাবশালী ছিল বলে এসপি নামে সবাই বলতো নাকি? আচ্ছা। আসল নাম হইলো তালেব। ওকে। যখন এই ট্রাক ড্রাইভার শুনে তো বললো হ্যাঁ সুলতান ব্যাপারী তো অমুকের মেয়ে, তাহলে চালু করে আসছে। আইসারা বলছে, তখন আমাকে নিয়ে এদিকে মানে যে হাইটটা যেটা বলে আর কি, এটার প্রসেস চলতেছে। আমার আম্মু বললো আমার মামার যে কুটাটা, এই কুটাতে আমার শুয়ে রেখা ওই টুকটাক কাজ আম্মু করতেছে। আমি যে এখানে শুয়ে আছি, যখন এই ঘটনা শোনার পরে আমি আছি কি নাই, কারো কোনো মানে হুশ নাই, মানে জ্ঞান নাই, সবাই এক চিল্লাচিল্লি, এক দৌড়, বাসার গেট তালা মায়া। আমি যে রয়েছি বাসায় এটা কিন্তু কারো খবর নাই। একবার মৃত্যু রাতে কিন্তু আমি বেঁচে গেলাম আপনার জন্মের সময়। আবার এখানে দেখেন 24 ঘন্টা আমি কিন্তু অভ্যুস, এই শিশু বাচ্চা 5 দিনের। আচ্ছা। আমার খোঁজ খবর কেউ নাই।
মানে এই 24 ঘন্টা আপনি তালাবদ্ধ অবস্থায় হ্যাঁ ছিলেন? তালাবদ্ধ অবস্থা, মানে আমার কেউ অজ্ঞান হইতেছে, কেউ লাশের কাছে হইতেছে, মানে লাশ তো আনতে দিতেছে না, এখানে মামলা, অনেক ঝামেলা, যার আচ্ছা। ফলে টোটাল 24 ঘন্টা চলে গেছে। আম্মু বললো যে 24টা ঘন্টা চলে গেছে, আগের দিন সকালে গেছি, পরের দিন সকালে আমরা আইসা তোরে পাইছি তাও খাটের নিচে। ভেরি স্ট্রেঞ্জ। ওকে। পরে এই অবস্থা, আমার খালামণিকে তো হারাইলাম এখানে। তারপর আমার আস্তে আস্তে বড় হইতে লাগলাম, আমাকে নানু এইসব বললো। নানুই প্রথম আমাকে বলছে একদিন, যেদিন আমি এর আগে জানতাম না, যখন আমি তখন ছোট, হঠাৎ করে নানু বলতেছে আমি দুষ্টামি করলাম খুব প্রচুর, আমি আমার ছেলেটার মতো কিন্তু আমি দুষ্টামি করলাম। প্রথম বলার পরে আমি আম্মুর কাছে জিজ্ঞেস করলাম, আম্মু বললো। পরে আমার খালামণির কবরে তখনই প্রথম ছোটবেলা আমি যাই জিয়ারত করি এবং আমি খালামণির জন্য কান্নাকাটি করি প্রথম জানার পরে। পরে আমি মনে মনে একটা প্রতিজ্ঞা নিয়ে আমাকে ভবিষ্যৎ কিছু একটা করতে হবে। এই পরিক্রমা এদিকে করলো কি, আব্বু নিয়মিত জমি বিক্রি করতেছে। এই জুয়া খেলতে গিয়ে? হ্যাঁ, জুয়া খেলতে গেছে আর জমি বিক্রি করতেছে। আমাদের এখানে 10% এক কাঠা জমি, 80 কাঠা জমি আপনার ইয়ার সাইটে, মানে একটা বাঁধের সাইটের দিকে বিক্রি করছে। এটা এখন নর্মালি 5 লাখ টাকা কাঠা ওরে বাবা। আর কি। এটা আপনার বিক্রি করছে যখন, তখন আমার বয়স 11-12 হবে, আচ্ছা। তখন 80 কাঠার মতো আর কি, 10% এক কাঠা। তখন 6,000 টাকা কাঠা বিক্রি করছে। মানে খেলাতে বসে দেখা 10 কাঠা 12 কাঠা বিক্রি করতো খেলাতে বসে। যারা প্রভাবশালী ছিল তারা সাথে থাকতো ওই সময় দরকার যুগে। স্ট্যান্ড বাই নিয়ে নিত। হ্যাঁ, তখন টাকা দিত। আর আব্বু সলিড মানুষ ছিল তো, এমনি যেটা বলতো এটা হইতো। জবান মানে জবান। হ্যাঁ, জমি আছে বাপের, মানে অনেক জমি। তারা 4 ভাই, আমার বাপ ছাড়া একটা বোন। সবার অবস্থা একই। আমার যে মাস্টার চাচা আছে, হেডমাস্টার ছিল, ওনার অবস্থাটা ভালো, কিন্তু ভালো কেমন, উনি এত সহজ সরল মানুষ, এখনকার যুগে থাকা ঠিক না। উনি জমি বিক্রি করেই খাবে, কোনো ছাত্রকে টিউশনি পড়াবে না, প্রাইভেট পড়াবে না, কোচিং পড়াবে না, নিয়মিত স্কুলে শিক্ষকতা করে গেছে, যা বেতন পাইছে তা দিয়ে চলছে। এখন রিটায়ার হয়েছে, এখন জমি বিক্রি করে চলতেছে। মানে সবাই শুধু জমি বিক্রি করে? হ্যাঁ। মানে আপনার দাদার কাছ থেকে এত জমি পাইছে? হ্যাঁ, জমি পাইছে। বাহ। এখন হয়েছে কি, আবার আমার মাস্টার যেটা, 3টা মেয়ে 1টা ছেলে, প্রত্যেকটা আবার একটা অনার্স আর একটা ডিগ্রি করতেছে আর একটা ইন্টার পড়তেছে। তো এরকম করে করে জমি কিন্তু আমাদের টোটালি এক সাইড হয়ে গেছে। এখন যেটুকু আছে আমরা চলতে পারি। এখন এই পরিবেশে আমি হইলাম কি, যখন দেখতেছি জমি বিক্রি করতেছে, আমার পড়াশোনাটার চাপটা বা হয়ে গেছে, মানে ডিল হয়ে গেছে, পড়াশোনা দিকে আর মন ঢুকতেছে না। আম্মার কষ্ট, আম্মাকে মারে, দান দুন যাই হয় সব বিক্রি করে বস্তা করে, আম্মু না করে আম্মুকে মারে। এই বস্তা করে মানে সংসারে এত একটা অশান্তি, মানে ঝগড়াই, সবসময় নিয়মিত ঝগড়া। এই অবস্থা দিকে আমি একদিন করলাম কি, ছোট তখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার মামার সাথে আমি ঢাকা চলে আসি। আচ্ছা। উনি ঢাকাতে একটা দোকান করে, ওনার সাথে থাকার জন্য মানে যাই দেয় আমাকে, আমার মা তো চলতে পারবো, এভাবে নানু বলে আমাকে দিয়ে দিছে। পরে এখানে কয়েক মাস ছিলাম, রোজার মাস ছিল তখন, রোজার মাস ছিলাম, রোজার পরে ঈদে যে গেছি, পরে আবার যা স্কুলে ভর্তি হয়েছি, আবার পড়লাম 2 বছর। এরপরে কিন্তু আর পড়ি নাই, লাস্ট যা মেট্রিক পরীক্ষা দিয়েছি শুধু ভর্তি হয়ে। এরপরে আসছি আপনার আইসাম প্লাস্টিক কারখানায় ঢুকছি। এখানে বেতনটা ভালো, টাকা পয়সার এমন ভালো যে সংসার চালাইতে পারবো। এই অবস্থা করে আমি টাকা কামাই করি। তখন থেকেই আমি যেখানে ছিলাম, ইসলামবাগ কামালবাগ, ওইখানে 20,000 টাকা শতাংশ জমি আমি তখন পাইছি। আচ্ছা, ইসলামবাগ কামালবাগে? জি। ওরে বাবা। 4,000-5,000 টাকা মাস আমার থাকতো তখন। কিন্তু ওই যে টাকা বাড়িতে বাড়াইছি, বাবা আমার কষ্ট। বাবা এমনি খুব ভালো ছিল, জয় কিন্তু ঠিক আছে, কিন্তু আমি মানে এতটুকু কঠোর হইতে পারি না যে বাবাকে না দিয়ে থাকতে পারি নাই, ঝাঁকা মাসে তাই দিয়ে দিছি। তো ওইদিকে আমি কিছুই করতে পারলাম না। লাস্ট বাড়িতে যাই, এই অবস্থা, ঝগড়াঝাটি। পরে যখন এখানে থাকতেছি প্লাস্টিক কোম্পানিতে, থাকতে এক সময় ওনাদের তো যা দিতে আসি, যখন যাই বাড়িতে এত ঝগড়া, এইগুলি ঝগড়া শুনতে মানে মাথা যেন আমার কাজ করে না, আমি চাই একটু শান্তি। তারপরে হঠাৎ করে এখানে আমার এই যে কোয়ার্টারে থাকি, ওইখানে ছেলেটার সাথে, মানে ছোট বাচ্চাটার সাথে ঝগড়া হইতেছে। তখন আমি যা ফিরাইলাম আর কি, ফিরে বললাম কি বাবু তোমরা এভাবে ঝগড়া করতেছো কেন? এই অবস্থা করে ঝগড়া ছুড়ে, তখন এই দুটাকে আমি সেভ করলাম। হ্যাঁ। চলে গেল। হ্যাঁ। তখন একটা বাচ্চা যখন, যেটা ছোট আর কি, এটা একটু মায়ের বেশি খাইছে, হ্যাঁ। তো এটা তার মাকে নিয়ে আসছে। আচ্ছা, যে এখানে সে আপনাকে জিজ্ঞেস করছে আর কি? কি ঘটনা হয়েছে না হয়েছে জানার জন্য আর কি। Okay, যে fine. ফিরে দিচ্ছে তার কাছে নিয়ে আসছে। তো আমার কাছে নিয়ে আসছে, আমি টোটাল বললাম যে এই ঘটনা আমি কিছু জানি না, আমি শুধু দেখছি ঝগড়া করতে, ফিরে দিচ্ছি জাস্ট। আমি পরিচয় দিলাম যে এখানে গুড্ডু ভাইয়ের আপনার ইয়েতে থাকি, কোয়ার্টারে থাকি, আমি প্লাস্টিক কারখানা একটা চাকরি করি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার বাচ্চারা রাইখা তো আমি বাসায় যাই, বাসাতে আমার কেউ নাই, একটা ছোট মেয়ে আছে, আমি আর আমার হাজবেন্ড একটা গদ্দি করে চাকরি করে, আমি গদ্দি করে ছালার চটপটে এগুলো আর কি, মানে শিলডিলি করা লাগে, তো এগুলি করে, তো নিয়মিত থাকা লাগে। তো বাচ্চাটা 1 লাখ পড়াশোনা করে, আপনি যদি একটু নিয়মিত বাসায় আসে, আপনি মানে এখানে আবার আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কখন আসেন অফিস থেকে,
জি। আমি তখন বলছিলাম যে আমি 4টার দিকে বা 5টার দিকে আসি, 4টার দিকে অফিস ছুটি, আমার 5টার কাছে চলে আসি। তখন উনি বলতেছে যে আপনি যদি একটু কষ্ট করে আমার বাসা আয়সা আমার ছেলেটাকে পড়াইতে পারতেন তাহলে হয়তো আমার উপকার হতো, আপনি না হয় কিছু আমার কাছে নিতেন। আমি বললাম না, আপনি যেভাবে বলতেছেন যে কিছু নিতেন, আসলে কি আমি নেওয়ার জন্য এরকমভাবে প্রস্তুত না বা আমি পড়াইতে চাইতেছি না। আমি চাইতেছি আপনার ছেলে এবং পাশাপাশি আর 2-4 জন হোক যারা নর্মাল বা পড়াইতে পারে না, টিচার দেওয়া বা স্কুলে পড়াইতে পারে না এরকম, এই কোচিংয়ে পড়াইতে পারে না এরকম যারা আছে, আর 2-4 জন একসাথে করেন, আমি পড়াইবো, ঠিক আছে? আচ্ছা। ক্লাস 1 না 2 পড়ে আর কি, 2 পড়ে সম্ভবত, এরকম পোলাবান কটা আর কি একসাথে করলো। পরে আমি যাই, আরও 2টা একসাথে হয়েছে। আচ্ছা। পরে আমি যাই বাসায় নিয়মিত পড়াই। ফার্স্ট দিন যখন গেছি তখন ওর বোনটাকে আমি দেখি নাই, 3য় দিন ওর বোনটাকে আমি দেখলাম। আমি পড়ানোর পরে লাস্টে যখন চলে আসি তখন আমি জিজ্ঞেস করলাম কি বাবু, তোমার বাসায় যে সামনে আসছিল একটা মেয়ে, তোমাদের বাসায় সামনে, ওটার নাম কি? মানে বোন কি বড় ছিল? হ্যাঁ, বোন বড় ছিল। ওকে। আমি ওকে, ওর মা তো বলছিল একটা ছোট মেয়ে আছে। আচ্ছা। পরে আমি তো আর দেখি নাই প্রথম দিন, 2য় দিন যখন দেখছি তখন আমি জিজ্ঞেস করলাম যে বাবু এটা কি হয় যে আসলো গেটে চুকি দেওয়া চলে গেছে? বলতেছে এটা আমার বোন, বড় বোন। ভাই বিশ্বাস করবেন না, একটা মেয়েকে দেখলে যেটুক ভালো লাগার মাথায় কাজ করে, এইটুক ভালো লাগার মাথায় কাজ করছে ফর দ্য ফার্স্ট টাইম আপনার লাইফে? আচ্ছা। এবং এত সুন্দর। ওকে। শেষ হয়ে গেছে, আমি বের হয়ে চলে আসি। আসার পরে মাথায় কিছুক্ষণ সময় আমার এটা কাজ করতেছে যে মেয়েটা এত সুন্দর। এরকম কিছুক্ষণ ভাবার পরে অন্য একটা যে কোনো মানে কাজে হয়তো ঢুকে গেছি, তখন আর আমার খেয়াল নাই। আচ্ছা। পরদিন আবার গেলাম, আমি খুঁজি, যাওয়ার পরে আমার খেয়াল হয়েছে, পরে খুঁজি পাই না, ঠিক এই সময়ও থাকে না। আবার আসার সময় ওকে জিজ্ঞেস করলাম, আপু তো ওইদিকে যায়, ও একটু মানে মাথার সমস্যা ছিল, জি। মানে যেটা হচ্ছে স্বাভাবিকভাবে যে একটা মানুষ চলে নম্রতা ভদ্রতার সাথে, এই সেন্সটা টোটালি আর নাই, এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা। আমি প্রথমত ভাবছি যে বয়স কম, তখন কিন্তু বয়স খুব কম ছিল, 14 বছর বয়স ছিল। আপনার বয়স কত তখন? আমারও বয়স 20-21 এরকম হবে। ওকে। ওই দিনকেও এইভাবে জিজ্ঞেস করলাম তো নাই। এরকম করে 5 দিন আমি শিওর কনফার্ম যে 5 দিন আমি পড়াইছি। ওকে। 5 দিনের দিনে তখন আমি এখানে যেখানে থাকি, এখানে আমি একটু নতুন থাকি। এটা হলো আপনার কোম্পানিটার নাম বলতে চাইতেছি না, অনেক বিশাল বড় কোম্পানি। আমি খুঁজে এই কোম্পানিটা বের করছি আর কি, অনেকগুলো ছোটো ছোটো কোম্পানিতে কাজ করার পরে আমি খুঁজে অনেক বড় একটা কোম্পানি বের করছি। এই জন্যই যে আমি নির্ধারিত মানে এক সময় কাজ করে যেতে চাই এক কোম্পানি থেকে। আচ্ছা। ছোটো ছোটো কোম্পানিতে একসময় কাজ আছে, একসময় নাই। প্রোডাকশনের কাজটাই ছিল আমার। 12 বছর কিন্তু ওইটাতে ছিলাম। ওই দিনকে 5 দিন পড়ার পরে আমি যখন এই ফ্যাক্টরি থাকি তখন আমার আর 2টা ছেলের সাথে পরিচয় হয়। ওরা বলতেছে যে ওরা খুব এফডিসিতে আসার জন্য পাগল। হঠাৎ করে মনে হলো যে এফডিসিতে যাবো। ওই দিন বিকেলে যখন বের হয়েছি, 5টা সাড়ে 5টার দিকে বের হয়েছি, বাচ্চাকে পড়ায় বের হয়ে সোজা আস্তে আস্তে চলে আসছি। এখানে আমি কারোর সাথে সম্ভবত আমি শেয়ার করছি, এটা টোটাল এখন মনে নাই। অবাক, আমি এখানে আসলাম, ঠিক আছে, মগবাজার এসে নামছি, এত কিছু চিনে কিন্তু তখন এফডিসি তোর নাম জানি, মগবাজার নাম জানি, মৌচাক নাম জানি, কিন্তু কোন জায়গা মৌচাক কোন জায়গা মগবাজার চিনি না। তো আসার সময় ডাইরেক্ট মগবাজার আয়সা নামে পরে এফডিসিতে যাইতে হবো এরকম শুনছি। তো মগবাজার আয়সা নামছি, পরে কীভাবে যাইতে হবে জিজ্ঞেস করছি, এদিকে যায় রেললাইনের সামনে, এদিকে যাইতে পারবা। তো আসলাম, রেললাইনে ঢুকলাম। ঢুকার পরে ওকে আমি প্রথম দিন এই চেক বল ইয়েটা দেখলাম, জামাটা ঠিক এই জামাটায় আমার থেকে মনে হয় যে 100 হাত দূরে হবে। সন্ধ্যা হয় না এখনো, এখান থেকে আসছি তখন সম্ভবত 7টা সন্ধ্যা হয়, সন্ধ্যা এখনো হয় নাই। একটা ট্রেন আসতেছে, আমি ট্রেনের সিগন্যাল শুনছি, পিছন থেকে আসতেছে না, সামনের দিক থেকে আসতেছে। মেয়েটা হাঁটতেছে, আমিও নর্মালি হাঁটতেছি। আমি তো এরকম এত কিছু মানে তখন আমার ফলো করতেছি না। পরে করলাম কি, আমার একটু এরকম ডাউট হইলো, সামনের দিকে একটু জোর করে হাঁটতেছি, ট্রেন এখনো দূরে আছে। আমি ভাবলাম যে ওই মেয়েটাই নাকি, একটু জোর করে হাঁটতেছি, কাছাকাছি যাই। যখন ট্রেন কাছাকাছি আছে তখন আমি বলতেছি কি এক্সকিউজ মি, আপনি ট্রেন লাইন থেকে নামতেছেন না কেন? ট্রেন এসে পড়তেছে, তো ট্রেন মোটামুটি এখনো দূরে আছে। তো নামার কোনো আগ্রহ বুঝতেছি না, পিছন দিকে তাকাইলো না, হাঁটতেছে, কিন্তু হাতগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। আমি আর একটু জোরে হাঁটলাম, মানে রেল যেদিকে আসতেছে ও সেদিকে যাচ্ছে। আমি আর একটু জোরে হাঁটলাম। কি ব্যাপার, আপনি নামতেছেন না কেন? নামতেছেন না কেন বলতেছি, ট্রেনের কাছাকাছি চলে আসছে, আমি হাত ধরে টান দিয়ে নামা ফেলছি। কি ব্যাপার, মানে কি বলে আমি হাত ধরে টান দিয়ে নামাইছি। আমি ভাবছি যে যদি আমার 200 হইতে হোক, আমিও তো আগে নামাই। এটাও যদি হ্যাঁ ইচ্ছা করে যাক বা ইচ্ছা না করেও যাক, হতে পারে যে ওখানে অনেক ট্রেন দূরে আছে, নামতেছি, সমস্যা কি, বলতে পারে এটা আমাকে। আমি নামানোর সাথে সাথে যখন বললো, আমি তো অবাক। আমি তো ওইটাই তো ওইখানে দেখলাম। আমি বললাম আপনাকে তো আমি ওইখানে দেখছি, আপনি কি সেই না? ওইখানে দেখছেন না?
মানে ইয়ে লাভলুর বোন না আপনি? আমি তো ওই জন্যই বলতেছি, মানে হতবাক দেখে কি ব্যাপার আপনি ওই না, প্রথম দিন তো আমি একবার দেখছি, এতটা ফলো করতে পারছি না, কিন্তু মানে যাকে আপনি পড়াতেন তার বড় বোন ছিল সে? বোন। আপনারা একটু জাস্ট শোনা শুরু করেছেন, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, যেহেতু অনেকেই এই গল্পটা শুনে সেহরি খেয়ে ঘুমোতে যাবেন, আমি জানি যে এটা অনেকটা কষ্টকর অনেকের জন্য জেগে থাকা, তারপরেও জেগে থাকবেন। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টোরি, এবং শুনলে বুঝতে পারবেন। ওকে, হ্যাঁ বলেন তারপর। যখন আমি এইভাবে দেখলাম, আমি নর্মালি সম্ভবত 20-25 সেকেন্ড সময় আমি কিছু বলতে পারি নাই, মানে হতবাক এই জন্যই আমি ফলো করতেছি কল্পনাতে যে ওই মেয়েটা যে দেখলাম ওই মেয়েটাই নাকি। আমার অনুভবে বলি আমি 20-25 সেকেন্ড সময় আমি কিছু সেন্স ছিল না, ব্ল্যাঙ্ক ছিলেন একেবারে? সম্ভবত আমার এরকম মনে হয়েছে আর কি। ওকে, এই স্তব্ধ হয়েছিলাম। তো আমি তখন বললাম, তৎক্ষণিক বললাম যে কী ব্যাপার, আপনি কি সেই মেয়ে লাভলুর বোন আপনি? কিছুক্ষণ চুপ রইল, আবার জিজ্ঞেস করলাম, আবারও চুপ রইল। থার্ডবার যখন জিজ্ঞেস করলাম তখন বলছে হ্যাঁ। আপনি এখানে আমার টান দিয়ে ভাসাইলেন কেন? ভাসালেন কেন মানে আপনি কি আত্মহত্যা করতে চাইছিলেন আসলেই? কহ জি। আমি বলছি, মানে আত্মহত্যা করবেন মানে সমস্যা কি? আর আপনি আজকে আমি এখানে আসলাম, হঠাৎ করে আপনি আমার সামনে আত্মহত্যা করতেছেন, এটা আবার কেমন কথা? এরকম অনেক ধরনের কথাবার্তা এখানে হয়েছে। আমি সবচেয়ে অবাক আর সবচেয়ে মর্মাহত যে আপনি কেন আত্মহত্যা করবেন এবং আমার কাছাকাছি এবং আমার সামনে কেন, মানে এই জিনিসটা, এই বিষয়টা আমার খুব মানে খুব হতবাক করছে আমাকে। তো পরে উনি বলতেছে যে আমি তো একজনের সাথে রিলেশনশিপ করছি, ওর ছেলেটার নাম জাফর, তো আমাকে মানে ধোঁকা দিছে। ও যখন আমাকে এ অবস্থায় মানে প্রেগনেন্ট করছে, এ অবস্থা স্বীকার করে না। ও বলতেছে আমি অন্য কারোর সাথে এরকম করছি, আরও কারোর সাথে এফআইআর আছে। ওরে অ্যাকচুয়ালি অনেক ছেলেই পছন্দ করতো, অনেক সুন্দর ছিল। ওকে, আমি বলতেছি যে আপনি বিষয়টা আমি বুঝতে পারলাম না ঠিক, আপনি ক্লিয়ার বলেন। বলতেছে আমি প্রেগনেন্ট, 2 মাস হয়ে গেছে, 1 মাসের উপরে 2 মাসের কাছাকাছি এই অবস্থা। এখন তো ও আমাকে স্বীকার করে না, আমি তো মা বাবাকে বলতে পারতাছি না। আমি কিছু সময় অফ রইলাম, ও হাঁটতে শুরু করলো, কিছু দূর চলে গেছে। আমি ওরে ডাক দিই নাই, আমি দৌড়াই গেছি, দৌড়ায় যা সামনে ধরেছি। কোথায় যাচ্ছেন? কজ্জা এদিকে তুই চোখ যা, এদিকে চলে যাবো। আমি বললাম দাঁড়ান, আল্লাহ তাআলা পৃথিবীতে যত সমস্যা দিছে প্রত্যেকটা সমস্যার সমাধানও দিছে। নিশ্চয়ই। হয়তোবা কেউ এই কিছু কিছু সমস্যা জীবন দিয়ে শেষ করে, তার আগেও যে সমাধান থাকে এটা সে খুঁজে পায় না বা খুঁজতে চেষ্টা করে না, ভাবে এইটাই তার সমাধান। আমি খুব মানে চিন্তা বুদ্ধি করে আসতে গুছায় কথাটা বললাম তারে, যে এছাড়া এখান থেকে ওরে নেওয়ার অন্তত প্রচেষ্টাও তৈরি হতেছে না, আপাতত নিতে হবে। বিশ্বাস করবেন না, আমি ওই দিনকা এখান থেকে নিয়ে গেছি ওকে। নেওয়ার পরে আমি ওই দিনকা সারা রাত ওকে আবার এখানে আমি একটা দিছি, আমি বলছি আপনার যত সমস্যা এটা যদি আমি বুঝে নিই তাহলে কি আপনি কি মানবেন? আপনাকে যে ছেলেটা এই অবস্থা করছে, যার সাথে আপনার এই সুসম্পর্কটা তৈরি হয়েছে, প্রথমে যখন সুসম্পর্কটা তৈরি হয়েছে, যেহেতু আমি আপনাকে প্রথম দেখছি, দেখার পরে আমার এত ভালো লাগছে আপনাকে, তা আপনাকে ওই ছেলেটা দেখে কিন্তু এরকম ভালো লাগছে। এই ভালো লাগার থেকে আপনার প্রতি নোংরামি একটা চিন্তা হয়েছে ছেলেটার, আর নোংরামির ফসল আপনাকে দিয়ে দিল। আপনি একবার চিন্তা করতে পারছেন যে আপনি কিভাবে ওকে চাইছেন আর ও আপনাকে কি দিল? এখন আমি আপনার কাছে একটা জিনিস মানে একটা বিষয়ই ক্লিয়ার জানতে চাইবো, ওই ছেলেটার প্রতি কি আরও চিন্তাধারা আছে কিনা আপনার? ওকে কি আপনার জীবনে চাইবেন বা ওকে কি আপনার জীবনে কখনো ফেরত পাইতে চাইবেন? যখন আপনাকে এটা স্বীকার করতেছে না, আপনাকে যেদিকে মন সেদিকে যাইতে বলছে, যা ইচ্ছা তাই করতে বলছে, এটা আমি কখনোই মানে নিব না এভাবে বলছে, তো আপনি কী করবেন? ওই ছেলেকে আবার কখনো গ্রহণ করবেন? যদি আপনার মনের মাঝে ওই ছেলের থাকে তাহলে বলেন, আর যদি বলেন যে না, এই অবস্থায় যে আমাকে গ্রহণ করছে না তাকে আমার প্রয়োজন নাই, আপনি দুটার থেকে যে কোনো একটা সাইড নেন, তারপরে আমি আপনাকে একটা ডিসিশন দেব, এটা মনে হয় যে আপনার কাজে লাগবে। ওকে। পরে বলছে না, ওর তো কাছে যাওয়ার তো আর কোনো সম্ভাবনাই নাই, ও তো যেহেতু আমার এই অবস্থা করে এভাবে আমাকে ছাড়ে দিছে, ও কোনোভাবে আমাকে স্বীকার করতে রাজি না, সেহেতু ওর কাছে আমার যাওয়ার প্রশ্ন আসা না। আপনি খুব সুন্দর কথা বলছেন, আমি যদি এই বাচ্চা সহ আপনাকে চাই, আপনি কি আমার কাছে আসবেন? ও নর্মালি মাথা নিচু করে হাঁটতে শুরু করছে, যে দিক থেকে গিয়েছিল ব্যাগ এই দিকে হাঁটতে শুরু করছে, আর বলছে আসেন আপনি।
আপনাকে বলতেছেন? জি। তখন আমি বিষয়টা দেখলাম যে মোটামুটি সফট বা নর্মাল হয়েছে। তখন আমি যখন হাঁটতেছি নানান অন্য বিষয়ে কথা বলতেছি, বলতে বলতে দেখি যে মোটামুটি নর্মাল, স্বাভাবিক হয়েছে। বাসায় নিয়ে আসলাম, নৌকা দিয়ে পার করে দিলাম। বাসা মানে কি ওর বাসা না আপনার বাসা? না, ওদের বাসায়। ওদের নৌকা বাসায়। দিয়ে আমি পার করে দিলাম, আমার বাসা ওদের বাসা পাশাপাশি, বেশি দূর না। তা আমি ওকে পার করে দিলাম, আমি ওইদিকে থাকলাম। তাই গা কিছু সময় পরে আমি চলে গেলাম আবার জি। ওই পারে, নদীর ওই পারে। নদীর ওই পারে থাইকে এই পারে আসা সকালে বা রাত্রে অনেক টাফ, কিন্তু পুলিশ ঝামেলা। তারপরে তখন মনে হয় র্যাব হয়েছে নতুন, র্যাব ঝামেলা। তারপরে হয়েছে ফুটপাতের পোলাপান ঝামেলা। আল্লাহর রহমতে আমি কোনো কিছু ফেস করি নাই কোনোদিনে। 2 বছর যে ওই পারে রয়েছি, কোনো কিছু ফেস করি নাই। ওরে রাখে আমি আসলাম, বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি সারা রাত চিন্তা করলাম যে ওইটা কি বললাম আমি। আমার মা বাবা আছে, তারপরে আমার পরিজন আছে, আমার চাচা চাচারা আছে। অনেকে ঢাকা আসার সময় আমাকে বলছে, দেখো আবার ঢাকার মেয়েদেরকে ধরে নিয়ে আসো না। এই কথাটা মাথায় আমার কাজ করতেছে। তখন কি করলাম, এরকম একটা কথা দিলাম, আচ্ছা ঠিক আছে আপাতত মেয়েটা বাচ্চা আছে, আসছে দেখি পরে প্ল্যানে কি করা যায়। পরের দিন যখন পড়াইতে যাই নাই, আমি আমার অফিসেও জানি, তারপরের দিন সকালবেলা ওর মা এসে হাজির। কি মাস্টার সাহেব, আপনার কি কোনো সমস্যা, অসুখ টসুখ হয়েছে নাকি? আপনার বাসায়? হ্যাঁ, আমার কোয়ার্টারে ওই ছোটো বাচ্চাটাই নিয়ে আসে। পরে আমি বলছি না, অসুস্থ না, এমনিতেই মনটা একটু খারাপ, এই জন্যই। কালকে গেলেন না? বাবু বলতেছে স্যার আসে নাই, আজকে পড়ি নাই, তো আজকে তো যাবেন? আচ্ছা ঠিক আছে আজকে যাবো। চলে আসলো খালামণি, খালা ডাকতাম। পরে আসার সময় আবার ডাক দিলাম আমি, খালামণি একটু কথা ছিল আপনার সাথে। পরে ভাবছি টাকা পয়সার বিষয় নাকি, কিছু জিগামু, বেতন টেতন এইসব কপড়ে বলেন। আসি না, যখন আসছে তখন আমি বলতেছি না ঠিক আছে আপনি চলে যান। পরে বলতেছেন না আপনি বলেন, টাকা পয়সার বিষয় কিছু বলবেন, আপনি যা চাইবেন তাই দিব। আমি বলছি খালামণি আমি এইটার কথা বলতেছি, আমি অন্য একটা বিষয় আপনার সাথে আলোচনা করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়, এটা আপনার সাথে আমি পরে এক সময় আলোচনা করবো। কত এখনই বলেন, এখন তো আমার সময় আছে, আর পরে যাবো কাজে। আচ্ছা না এখন না, আমি একটু মানসিকভাবে প্রস্তুত হয়ে নেই, পরে আপনাকে বলবো। পরে ঠিক পরের দিন আমি, হ্যাঁ পরের দিন সকালে আবার উনি নিজে আসলেন আমার এখানে। আসলে জিজ্ঞাসা করতেছে যে কী বাবা বলবা তুমি, তুমি জানি কি বলতে চাইছিলা? সে খালামণি আপনি একটা কথা বললে কথাটা কিভাবে নেবেন, খারাপ মনে করবেন নাকি নিজের ছেলে হিসেবে দেখা এটা বোঝার চেষ্টা করবেন? কি কইতে চাইতেছো তুমি? ওনাদের বাসাটা একটু মানে আর কি পুরান ঢাকায়। বলছি খালামণি আমি তো অনেক বড় একটা কথা বলতে চাইতেছি, যেটা অনেক বড় সমস্যা হয়ে গেছে। তো উনি, মহিলাটা খুব কঠোর পরিশ্রমী ছিল, মানুষটা এত ভালো মানুষ ছিল। উনি এই কথাটা উনি আর আমি, এখন কি উনি কাউকে বলছে কিনা জানি না, উনি আর আমি এখন পর্যন্ত জানি, উনি আমি যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আর কাউকে বলে নাই উনি। আচ্ছা, তো আপনি কি করলেন ওই সময়টাতে? তখন আমি ওনাকে বললাম যে খালামণি এরকম একটা সমস্যা হয়েছে আপনার মেয়ের, আপনি কি জানেন? আমার দরজার সামনে এসে দাঁড়ায় রয়েছে। পরে আমি বললাম যে খালামণি আপনার মেয়ে তো কোনো একটা ছেলের সাথে একটা বাজে সম্পর্কে জড়ায় গেছে, এটা কি আপনি জানেন? তখন কিছুটা মানে আশ পাইছে, কোনো একটা ছেলের সাথে সম্পর্ক বা এরকম কিছু কথা মানুষ বলা বলি করছে, যার ফলে উনি চটজলদি এসে আমার সাথে বসছে। বাবা তুমি একটু পরিষ্কার করে বলো তো তুমি কি জানছো? সেখানে উনি, আপনি যদি কিছু না মনে করেন, যদি সহজভাবে নেন বিষয়টা, তাহলে কিন্তু আপনি সব শুনতে পারবেন। আর যদি এখনই রাগ করেন তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত আপনি শুনতে পারবেন না। কারণ আপনাকে যতটুকু বলছি আর বেশি আমি এখন বলবো না। আমি দেখবো আপনার মেয়ের সাথে কী আচরণ করেন, আপনার মানসিক কতটুক ধৈর্য আছে, তারপর আমি বিস্তারিত বলবো। বাবা বলো, সমস্যা নাই। আমি বলছি যে আপনি দেখেন এখন যেটুক বলছি এইটুকুই, আর এখন বলবো না, আপনি কালকে আসবেন, কালকে বাকিটুকু বলবো। তো উনি খুব জোর করে ধরছে যে না বলতে হবে, বাবা তুমি বলো, কোনো সমস্যা হবে না, আমি তোমাকে কথা দিলাম। ওকে। পরে আমি বললাম যে খালামণি আপনি জাফর নামে একটা ছেলে আছে চিনেন? চিনি তো। ওরা তো অবস্থা ভালো, এক বাপের এক ছেলে, ছেলেটা দেখতেও ভালোই আছে, একটু খাটো। ওই ছেলেটার সাথে আপনার কুট্টির সম্পর্ক, মানে ওরা ডাক নাম মানে কুট্টি, ওই ডাক তোর মা। তো এটা বাজে সম্পর্কে পরিণত হয়েছে ওর সাথে, মানে নোংরামিতে গেছে, বাচ্চা পেটে এখন না। আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা এই পর্যায়ে। একটা মার জন্যে তার সন্তানকে নিয়ে এই ধরনের কথা সহ্য করাটা কতটা কঠিন, এটা যার হয়েছে সেই জানে। কথা বলার পরে ও আমাকে বলে সব মানুষরে পিড়াইছি, মামাসিকে পিড়াই না এখনো। এটা বলে আপনাকে? তো
তখন আমি বলি, ভাই আপনি পিড়াইছেন না, পিড়ান, সমস্যা নাই, কিন্তু আমি যে কথাটা বলছি নর্মালি যদি এটার একটা উত্তর দিতেন, এটার একটা সলিউশন পাওয়া যাইতো। এখনো তুই বুঝস নাই, এই বিষয়ে আমার সাথে কোনো কথা নাই। ওই মেয়ের চরিত্র এরকম, ও বাজে লোকের সাথে ভাবে মিশে। এইটুক পর্যন্ত আমি এর কাছ থেকে শুনছি, বাজে লোকের কাছে মিশে। তখন আমার এই জিনিসটা নাই যে সত্যি কি বাজে লোকের সাথে মিশে। কথা আপনি তাকে লাভ করে ফেলেছেন মেয়েটাকে? না, এখনো লাভ করিনি। মেয়েটাকে তো লাভ করেছেন না, এখনো লাভ করি নাই। এখন শুধু ওকে আমি কথা দিছি যে এটার একটা সলিউশন আছে, এটা আচ্ছা। নিয়ে আমি তো এরকম হইতে পারে কোনো একজন মানুষ এরকম একটা কিছুর দায়িত্ব নিতে পারে, সেটা আমিও নিতে পারি। আচ্ছা, আমার okay. কথাই বলছি, ক্লিয়ার। Okay. আমি এখনো ভালোবাসা তাকে আমি টানতেছি এরকম না। পরে আমি যখন শুনলাম ওর কাছ থেকে এই কথা, আমার পরবর্তীতে বারবার মনে হইলো যে এই মেয়ে অনেকের সাথে এরকম নোংরামি করছে, অভ্যাস আছে। আমার খুব রাগ হয়েছে এই কথাটা শুনে। আমি এখান থেকে ফিরে চলে আসি। তখন আমি ওর মার আগে ওর সাথে একটা ডেট করি, বলি দেখো আমি ওর কাছে গেছিলাম, ও তো আমাকে এভাবে বলছে। তখন ও আমার কাছে চলে গেল আগে। আমি পিছন যাইতেছি, কিছু দূর যাওয়ার পরে আমি আর যাইতে পারলাম না, কারণ ওদের সীমানার কাছাকাছি এভাবে যদি ডাগাড়ি করি বা পিছনে হাঁটি তাহলে একটু সমস্যা আছে। পরে ওর ভাই রাস্তায় আপনার বেরিবাদে খেলতেছে, ওর বাইকে দিয়ে আবার খবর পাঠাইলাম যে স্যারে তোমাকে যাইতে কইছে আম্মুকে নিয়ে, খুব জরুরি কথা আছে। যখন আম্মুর কথা বলছি তখন আর আসে না, তো ওর আম্মুকে বলছে, ওর আম্মু আসছে। পরে আমি বলছি, খালামুনি আপনি আসছেন, ওকে সাথে নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম, আপনি যদি আমাকে বলার সুযোগ দিতেন তাহলে দুজন একসাথে থাকলে ভালো হতো। পরে আসো বাসায় যাই। আমি বাসায় গেলে আপনার এখানে কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, আমি সাথে আছি, বা সমস্যা গেল। পরে বাসায় গেছি, যাই দেখি ওনার বাবা আসছে। বাবা আসলে আমি এখন ভয় পাই যাইতেছি যে বাবার সামনে আবার ওর বাবা বারবার আমার দিকে তাকাইতেছে আর জিজ্ঞেস করতেছে, আড়ালে যা জিজ্ঞেস করতেছে কে ছেলেটা। ওর বাবা আমার যে কয়েকদিন মাস্টারি করছি দেখে নাই, বাচ্চাদের পড়াইছি দেখে নাই। পরে যায় ওর মাকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করলো, পরে বলছে এই ঘটনা, বাচ্চাকে পড়ায়, আরও বাচ্চাদের পড়াইবো, মানে উনি ম্যানেজ করছে আর কি। ওর বাবা চলে গেছে এখান থেকে। পরে খালামণি আসলো, ও আসলো। আমি বললাম, খালামণি দেখেন, এটা যদি আপনি আমার উপরে এখনও ছাড়তে পারেন না, বা এটাকে আপনি এরকমভাবে নিতে পারেন, আমি বলছি মানে টোটালি যেটা বলছি সত্যি এটা বলতেছি। আমি বলছি দেখেন, আপনি এটাকে ফালা দিতে পারেন, ক্লিয়ার করার জন্য বলছিলাম আর কি, ক্লিয়ারও করতে পারেন, বা এটার জন্য আমি নিতেও পারি, কিন্তু আমাকে যে দিবেন, আমাকে কতটুকু বিশেষ করে দিবেন এটা আপনার জানা দরকার আছে। ওর মা বলতেছে, বাবা দেখো তুমি যে কথা বলছো আজকের যুগে এই সব কথা মানুষ বলে না, তোমার সাথে আর কিছু বোঝার নাই। পরে বলতেছে কি, তোমাদের ফ্যাক্টরিতে কয়েকটা মেয়ে কাজ করে, আমাদের এই দিক থেকে যায়। আমি বলছি হ্যাঁ চিনি তো। ও যখন বাড়িতে থাকে একলা থাকে, অন্যদের সাথে আড্ডা দেয় ফালতুমি করে, এসছে তুমি তোমার এখানে নিয়ে কাজ দেও একটু। পরে ঠিক তাই করলাম, যে তোমার এখানে থাকলো, তোমাকেও দেখলো, তুমিও দেখলা, তুমিও চিনলা জানলা, তোমাকেও হ্যাঁ চিনলো জানলো। পরে ঠিক তাই করলাম, আমার কারখানায় আমার ফ্যাক্টরিতে নিয়ে কাজে দিলাম। ওইখানে কাজ করে, ওর সাথে আমার কোনো পরিচয় নেই, দূর থেকে ও যা দেখে আমাকে, আমি ওকে তাই দেখি, কথা নাই, কোনো পরিচয় নেই, এরকম একটা ভাব। 1 মাস হয়েছে, তখন তো ওইদিকে আগায় গেছে, বাচ্চা বড় হওয়ার ব্যাপার, বাচ্চার বড় ব্যাপার। পরে 1 মাস থাকার পরে এখানে একটু সুসম্পর্ক আমাদের দুজনের ভিতরে হয়ে গেল। এই 1 সপ্তাহ পরে থেকে কথাবার্তা চলে। তো ম্যানেজার দুজন ছিল, করিম ভাই, কবির ভাই মারা গেছে, আল্লাহ ওনাকে ভালো জায়গায় রাখুক। ওনাদের সাথে সবসময় থাকতাম আমি, ওনাদের অফিসে শুইতাম আমি বেশিরভাগ নাইট পড়তো আর কি, নাইট করা হইলে 2টার পরে শুইতে হইতো, 2টার পরে ওনাদের অফিসে শুইতাম আমি ওনাদের সাথেই। তা একদিন কবির ভাই ডাইকা নিল, এইখানে বসে তুই কাজ করবি আর ওরা ওইদিকে ওই রুমে করবো। কেন ভাই? ও এত নম্র ভদ্র ব্যবহার দেখাইছে অফিসে, এর চেয়ে ভালো ভদ্র ব্যবহার হইতেই পারে না। একটু দুষ্টামি করে আর কি, দুষ্টামি এরকম, কিন্তু এটা একটু খারাপও লাগে। আবার অনেক সময় মনে করি যে বড় ভাই হিসাবে এরকম মানে চর দেয়, একটু হাতে ধরে টান দেয়, এরকম কিছু টাইপের আর কি। এত নোংরামি কিছু না, অন্য কিছু বোঝা যায় না। তা আমি যে আগে পছন্দ করি বা ও আমাকে এখন পছন্দ করতেছে, অলরেডি পছন্দ করা শুরু হয়ে গেছে, কিন্তু আগে তো কথা দিলাম এরকম, পরে এইভাবে অলরেডি পরে পছন্দ করা শুরু হয়েছে, এত ভালো লাগে। পরে কবির ভাই এটা ফলো করলো, নিয়মিত আসি, খোঁজ খবর নেই, তুই এখানে একলা বসে অফিসে কাজ করবি, মাল কিছুগুলো আইনা দিল এখানে, আর ওরা ওইখানে করবো। কেন ভাই আমি এখানে কেন? তো উনি যা বললো আর কি এটাই, যে তুই ওদের চেয়ে সম্পূর্ণ আলাদা, সব দিকে আলাদা, তোর সাথে কথা বলার কেউ নাই, মানে তোর ওই যে চেহারা সুন্দর, যে গেট আপ, এই গেট আপে তোর সাথে কথা বলার কোনো লোক নাই। একমাত্র আমার কি টার্গেট করছে, আমি একটু ভালো পরিবেশে থাকতাম আর কি, ওকে, আমাকে টার্গেট করছে এবং আমাকে ডাইকে আনছে, ডাইকে আনা মানে আমাদের দুজনে আর একটু মানে পরিষ্কার হইতো আর কি, সে
যে কি সত্যি। মানে কবির ভাই চাইতেছে যে আমার সাথে ওর কি মানে টোটাল সম্পর্কটা কি জানার বুঝতে জন্য আর কি চাচ্ছে আর কি, এখানে হ্যাঁ। আলাদা আনছে এবং আমাকে ডেকে আনছে। তো জিজ্ঞেস করলো পরে আমি কি আর বললাম যে ভাই চয়েস করি। ও কি চয়েস করে কিনা আমি জানি না। তো ওকে জিজ্ঞেস করলো 100 বার, ও বলে নাই। পরে আমাকে বলতেছে তুই যদি ওকে ভালোবাসিস চয়েস করিস ওর দায়িত্বটা আমি নিলাম। তুই ওকে হাত ধরে নিয়ে যাবি নান্নার বিরিয়ানিতে, যা বিরিয়ানি খাওয়াবি। হুম এই দিনকার ফ্যাক্টরিতে ফার্স্ট মানে মানে এটা এমন ভ্রাষ্ট হয়েছে, যেহেতু ম্যানেজার বলছে হাত ধরে নিয়ে যা বিরিয়ানি খাওয়ার জন্য, এরপর ওর সাথে আবার রিলেশন আছে, ও জানে আমিও জানি, ও তো চয়েস করেই, কিন্তু এখানে প্রকাশ করতেছেন আর কি। তো ওকে হাত ধরে, এত সুন্দর হাত ভাই আমি ধরলাম প্রথমে, এত সুন্দর হাতটা আমি প্রথমে ধরলাম, এত সফট এত নরম ধরে আপনার যে গেট দিয়ে বের করছি, এই গেট সচরাচর খোলা হয় না, মেন রোডের সাথে গেটটা, এই গেটটা খুলে ওই দিক দিয়ে যাইতে বলছে, এদিক দিয়ে গেলাম। তো আমরা অনেকদিন ধরে কাজ করি, তো এখানে আমরা সিনিয়র হয়ে গেছি, এদিক গেলাম। কবির ভাই বলছে যে এই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে ঘুরলে অনেকটা ঘুরে যাওয়া ওই যায়। নানা বিরিয়ানিতে বসলাম, 2টা বিরিয়ানি নিলাম, আমারটা আমি নিলাম, ওরটা ওর দিলাম। ও আমার এখান থেকে যে কতটুকু ওর মুখে দিছি এটুকুই খাইলো। যেহেতু এভাবে দেওয়া নেওয়া হইতেছে, সেটাকে একটু প্রেমের দিকেই যাইতেছে, এটাই তো বোঝা যাবে। Right. আমি টোটালি তখন আমার অন্তর থেকে ওরকে ভালোবাসতে শুরু করছি, ওর আকর্ষণ, ওর সৌন্দর্য দিকে আমার আকর্ষণ মানে লেগে গেছে আর কি আমার, যেটা সত্যি এটাই। ওকে আমি এখন চাইতেছি যে কোনো মুহূর্তে ওকে আমি খুব কাছে পাই, ওকে আমার এমন মনে হইতেছে। কিন্তু তারপরে আমি সময় নিতেছি মা বাবার দিকে মানে ফলো করে। পরে ওইখানে বিরিয়ানি ও খাইলই না ওরটার থেকে, আমারটার থেকে ওরা একটু খাওয়ালাম, আর বাকি কিছু আমি খেলাম, তারপরে আমারটাও রয়েছে। হুম আসার পরে যখন ফ্যাক্টরিতে সবাই জানাজানি হয়েছে, এখন মোটামুটি সবাই জানে। কবির ভাই আমাকে বলতেছে আমি এটা মানে ব্রাশটা করলাম এই জন্যেই যাতে অন্য কেউ ডিস্টার্ব না করে, তুই চয়েস করস তোর মানুষটাকে যাতে অন্য কেউ ডিস্টার্ব না করে। অন্য কেউ হয়তো চাইবো আরও যারা মেয়েরা আছে অনেকে ডিস্টার্ব করে, অনেকেই মানে আপনার প্রপোজ করে, হয়তো বা কেউ সারা দিচ্ছে কেউ দিচ্ছে না এরকম। আবার কবির ভাই বলতেছে তোরটাকে কেউ সারা দেওয়ার মতো বা তোরটাকে কেউ প্রপোজ করার মতো সাহস তোর আছে আমার বোঝা যাইতেছে না, কারণ যে মানে সুন্দর জিনিস বা এরকমভাবে হ্যাঁ বলতেছে, আমি মানে বাংলা ভাষায় যেটা আগে বলে। পরে ওইখান থেকে বিরিয়ানি খাওয়ার পরে ওইদিকে আসলাম, আইসা সবাই জানলো ওই বিষয়টা। জানার পরে আমি কোয়ার্টারে যাই নিয়মিত আসি। পরে ওইদিকে আমাকে পোলাপান কয়টা আটকাইলো, ওই দিকের ছেলেরা আর কি আটকায়, বলতেছে মানে জাফরের সাইড না, এটা হচ্ছে অন্য ছেলেরাও ওকে চয়েস করতো আর কি। ওই ছেলের সাইডে কয়েকটা ছেলে আটকায় বলতেছে কিরে তুই কি এখানে থাকবি নাকি হারা যাবি। আপনাকে জি, তখন আমি ওনাদেরকে খুব সলভ ভাষায় খুব সুন্দর করে বললাম, দেখেন ভাই আপনারা যে বিষয়ে বলতেছেন আমি বুঝতে পারছি, বিষয়টা এমন একটা কঠিন পর্যায়ে দাঁড়াইছে, এই অবস্থাটা থেকে উত্তীর্ণ হওয়ার মতো কোনো পথ আমি খুঁজে পাইতেছি না। আপনারা যদি একটা পথ দেখান তাহলে আমি সেই পথে হাঁটবো, একটা পথ দেখায় দেন। ওই জাফরে যেভাবে কথাটা বলছিল, আমার বাসায় তুই বুঝিস না, ওই পোলাপানগুলো একই অবস্থা। মানে প্রতি উত্তরে যে কি তুই তো কারি যেটা। উত্তর অনুযায়ী কি আনসার করতে হবে ওইটা না, তাদের যেটা কথা সেটাই। তোকে কি প্রথম বলছি বুঝস নাই, ঠিকঠাক থাকবি নাকি হারা যাবি মাঝখান থেকে, একই কথা। আমি বললাম ঠিক আছে, আমি মনে মনে বুঝতে পারলাম আর কি যে ওদের মাথা ঠিক নাই। তো আমি এই জন্যই বললাম মনে মনে যে আচ্ছা ঠিক আছে, ওদের কাছ থেকে আগে সেফ হই, পরে আমি চিন্তা করি অন্য কিছু। তো ওদের কাছ থেকে আমি চলে গেলাম, আমি বললাম ঠিক আছে ভাই, আমি এখন থেকে আপনাদের কাছে চলে গেলাম, আপনারা আমাকে দেখবেন না এখানে। এই কথা বলে আমি চলে গেলাম আমার অফিসে, ওইখানেই থাকি। পরে থাকি, ও তো নিয়মিত যাইতে আছে, ও যে কোথায় যায় কাজ করতে এটা কিন্তু আবার ওরা জানতো না, আমাদের অফিসে যে আসতেছে। পরে নিয়মিত আসতেছে, আমি শুই, যে গেট দিয়া ঢুকে ওরা, গেট দিয়া ঢোকার পরে একটা গল্লি আছে, গল্লির মাথায় একটা রুম আছে, রুমের দরজায় দিক দিয়ে আবার এই দরজা সোজা আমি শুই, ফ্লোরের মাঝে শুই, কিন্তু সব শ্রমিকরাই, সব ওয়ার্কাররা ওকে ফ্লোরের মাঝেই শুই। আমার আবার এক সিঙ্গেল তোষকের বিছানা ছিল, ওইটা আমি বিছাই এখানে দরজা সোজা শুই। তো এখানে ওই দিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা যখন করে, তখন দরজাটা আমি খুলে রাখি শোয়ার সময় আর কি, আমি তখন নাইট করি। জি তো মানে ওর সাথে বলা থাকে আগে যে আমি এই দিক দিয়ে শুয়েছি, আগে থেকে বলা ছিল যদি তুমি কথা বলতে চাও বা কিছু বলার থাকে তুমি এই দিক দিয়ে এসে বলে যাও, আমি নাইট করতেছি তো তোমার সাথে দেখা করতে পারবো না, দিনে কথা বলতে পারবো না, শুয়ে থাকবো বাবা। তো ও সকাল যখন 8টা বাজে আসে, একটু ফার্স্ট টাইম চলে আসে একলা করে, অন্য মেয়েদের সাথে আর আসে না। আইসা এখানে মানে প্রথমে একটু দুষ্টামি করে, মানে গেট টান দিয়ে খোলা থাকে, তো গেট টান দিয়ে একটু নাকে ধরে বা এরকম দুষ্টামি, এরকম টাইপের দুষ্টামি করে পরে ডাকে আমাকে, পরে কিছুক্ষণ কথা বলি। তো এইভাবে কিছুক্ষণ কথা বলি, ও ডিউটিতে চলে যায়, আমি আবার শুয়ে ঘুমাই।
তো আমার আবার বিকেল 4টা থেকে ডিউটি, বিকেল 4টা থেকে রাত্রে 4টা পর্যন্ত এইভাবে সেফটি করা হয়েছে। তা আমি বিকেল 4টা ধরি ঠিক আছে, কিন্তু ছাড়ে দিই 12টা 1টা বা 2টা বাজে, 2টা বাজে আপনার টিফিন করে আর শুয়ে পড়ি। এমনি গল্প টল্প করি বা ফোনে কথা বলি, ফোনেও আবার কথা হয় তখন। আচ্ছা, আমাদের ম্যানেজার ভাইয়ের ফোন ছিল, আর ওদের বাসায় একজনের ফোন ছিল ভাবির, ওই ভাবির না তো ভাইয়ের, মানে ভাবির কাছে হেল্প নিয়ে ভাইয়ের কাছে দিত, ভাইয়ের কাছ থেকে নিয়ে দিত। তো আমি কবির ভাইয়ের ফোন দিয়ে কথা বলতাম, কবিরের ফোনটা আমি কথা বলতে ডিস্টার্ব করে ফেলেছি, তো ওর ফোন দিয়ে কথা বলি রাত্রে 12টার পরে বা 1টার দিয়ে কথা বলি। এভাবে বলতে বলতে তা 1 মাস কয়দিন 4-5 দিন চলে গেছে। এখন ওখান থেকে এভাবে কথা বলতে বলতে 1 মাস 7-8 দিন হয়েছে। তো একদিন ওকে নিয়ে বের হইলাম ঘুরতে, ঘুরে ঘুরে আসার পরে সন্ধ্যার দিকে ওর মার সাথে মিরপুর হাসপাতালে দেখা। ওকে যায় আগায় দিয়ে আসবো, মানে নদীর এই পার থেকে নৌকাতে উঠায় দিয়ে আসবো, এই দিকটা যাইতে হয় আর কি, মিরপুর হাসপাতালের ভিতর দিয়ে যাই। পরে ওর মা এখানে দাঁড়ানো, জিজ্ঞেস করলাম কি হয়েছে খালামণি এখানে আপনি? ওর আব্বুর অবস্থা তো ভালো না, ওরা তো হাসপাতালে ভর্তি করছে না। আগে একবার মাদ্রাজে নিয়ে গেছিলাম, ওদের জমি ছিল এখানে, আপনার বাবুবাজার জমি ছিল 4-5 শতাংশের মতো, ওইটা বিক্রি করে মাদ্রাজা নিয়ে চিকিৎসা করছে ওর বাবার অবস্থা ভালো, কিন্তু এই যে আমি যে খালামণি ডাকতেছি উনি কিন্তু দ্বিতীয় সংসারের মহিলা। আর এই মেয়েটা আর 2টা বাচ্চা দ্বিতীয় সংসারে, এগুলা ওর আব্বুর অবস্থা কিন্তু ভালো ছিল আগে। আচ্ছা, পরে যখন এখানে ওর মা দাঁড়ানো, তখন মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে খালামণি, বলতেছে যে ওর আব্বুকে নিয়ে হাসপাতালে আসলাম, ওর আগে তো একবার মাদ্রাজে নিয়ে গেছি, তুমি তো জানো নাই, ওখানে চিকিৎসা করে আনছি, এখন তো আবার ধরা পড়ছে একটু সমস্যা, মানে শরীরের সমস্যা বোঝা যাইতেছে। হাসপাতালে ভর্তি করলাম, হাসপাতালে রিপোর্ট করতেছে, পরীক্ষা নিরীক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে। তো হাসপাতালে ঢুকলাম, ঢোকার পরে যা দেখলাম বেডে শুয়ে রয়েছে, পরীক্ষা নিরীক্ষাগুলো দিছে এবং ভর্তি দিছে, ভর্তি থাকতে হবে। এখন বাসায় কেউ যায় না, সব হাসপাতালে সারাদিন কাজ করে যার যার মতো হাসপাতালে চলে আসে। খালামণি ওই দিক দিয়ে পাক করে নিয়ে আসে বলে হাসপাতালে, ওই মেয়েও খাই এখানে, আঙ্কেলও খাই এখানে, আর আমি তো খাই আসি, আবার অনেক সময় ওদের সাথে খাইতে হয়, কিন্তু আমি কন্টিনিউ ওইখানেই থাকি, ডিউটির পর ওইখানেই, রাত্রে ওইখানে। ওকে, ও দেখা যায় কি অনেক বড় বেঞ্চ আছে, বারান্দা 4 তলা না 5 তলা ছিল এটা ফ্লোরটা, আপনার একটা গলির ভিতর আছে, গলির ভিতরে একটা বেঞ্চ আছে লম্বা, ও আমার এখানে শুয়ে থাকতো রাত্রে। তো অনেক সময় আমি শুইতাম, এভাবে দুজনে মিলে শুয়ে ঘুমাইতাম আর কি রাত্রে। খালামুনি এটা কিছু মনে করতো না, আমরা যেখানে আছি যে অবস্থায় আছি একবার দেখতেও আসতো না, এভাবে চলতেছে। তো এইখান থেকে আপনার পরের আগের রিপোর্টগুলো দেখছি, এখন আমরা নতুন করে রিপোর্ট করছি, এটা অ্যাকচুয়ালি যেটা হয়ে গেছে, ওনারা যে রিপোর্টটা দিছে এটা হয়তো আপনারা সবাই এতটা শিক্ষিতরা বুঝেন নাই। এটা মানে মৃত্যু অবধারিত, খুব সামনাসামনি, কাছাকাছি। ঠিক 21 দিন পরই ফজরের টাইমে একটু আগে দিয়ে মারা গেছে। আপনি জানাননি ফ্যামিলিকে? আমি আর জানাই নাই। তো যেদিন মারা গেছে সেদিনকা, ও সরি এখানে একটু বাকি পড়ছে আমার, বলতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে এখানে যেদিন রিলিজ দিয়ে দিব ওই দিনকার যখন আমি গেছি আমার ডিউটি শেষ করে, তখনকার উনি আমার হাত ধরে, আমি যাই দেখি 2টা বেড ছিল, একটা বেডে উনি শুয়ে আছে আর একটা বেডে দিকে খালি ছিল। তো উনি যখন শুয়ে আছে তখন কিন্তু কথা বলতে পারে আবার। আমি যখন গেছি তখন আমার আঙ্কেল বলছে বসো, তখন খালামণি এই দিকে বসে ছিল একটা বেডের, এদিকে একটা বেড খালি ছিল, আর এই বেডই এই সাইডে বসে ছিল আমার, মানে ওই শামসুন্নাহার বসে ছিল। তখন আমার খালামণি ওইটা জায়গা দিল বসার জন্য, আমি দাঁড়াই রয়েছি, আমাকে আঙ্কেল বলতেছে বসো বাবা বসো, তোমাকে আজকে একটা কথা বলবো। আমি বলছি কি বলবেন আঙ্কেল বলেন, আপনি তো প্রত্যেক দিনই কথা বলতেছেন, এখন আবার আজকে একটা কথা কি বলবেন? পরে উনি আমার হাতটা ধরলেন, হাতটা এত ঠান্ডা, পরে বলতেছেন যে দেখো বাবা, তুমি কে, তোমার বাড়ি কোথায় চিনি না, তুমি আমার জন্য আমার মেয়ের জন্য যা করছো সব আমি শুনছি, তো আমার মেয়েটা ইতিম হয়ে যাইব, তুমি তো যদি মনে করো আমার মেয়েটা ইতিম, আমার ইতিম মেয়েটার জন্য তুমি সর্বোচ্চটুকু ত্যাগ যতটুকু দিতে পারো তুমি বাবা দিবা, যার জন্য কিবরিয়া ভাই আমি এত কষ্ট করছি। যখন এই কথা বলছে আমার চোখে দিয়ে পানি এমনিতে টলমল করতেছে, যখন উনি বলছে যে তুমি তো জানো ও এতিম, এই কথা কিন্তু বলছে, মানে আলটিমেটলি আপনি যে জানতেন বিষয়টা সেটা উনি জানতেন। উনি জানে গেছে আমি কিভাবে, এই জন্যই আমি চোখে পানি পড়তেছে আমার বেশি। উনি কিভাবে বুঝলেন? ডাক্তার